শুরুতে আমরা রে নামের এক লোককে দেখি, যে একটা অফিসিয়াল নোটিশ পাই যে তোমাকে দ্য লং ওয়াক নামের একটা ডেডলি কম্পিটিশনের জন্য সিলেক্ট করা হয়েছে। পুরো দেশ এই ইভেন্টটা লাইভ দেখবে। এটার প্রাইজ শুধু টাকা বা ফেম না, বরং একটা উইশ, যা শুধু শেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত বেঁচে থাকা মানুষটাই পায়। রে তার মায়ের সাথে রওনা হওয়ার প্রস্তুতি নেই। জার্নির সময় দুনিয়ার অবস্থা দেখা যায়, একটা যুদ্ধ সবকিছু ধ্বংস করে দিয়েছে। ভাঙা শহর, খালি রাস্তা, আর মানুষ যারা শুধু বেঁচে থাকার চেষ্টা করছে। অনেকের জন্য তার লং ওয়াক হলো অভাব থেকে বাঁচার একটা রাস্তা, কিন্তু প্রতি বছর শুধু 50 জন ইয়াং ছেলেকে বাছাই করা হয়। রের মা চোখে জল নিয়ে বলে, বাবা ওখানে যেও না, ওখান থেকে কেউ ফিরে আসে না। কিন্তু রে শুধু এটুকুই বলে যে মা, আমাকে এটা করতেই হবে। যখন তারা বিদায় নেওয়ার জন্য কোলাকুলি করে, তখন তার মায়ের হাতটা একটু বেশি শক্ত হয়ে যায়, যেন তাকে ছেড়ে দেওয়াটা একটা পাপ, যে আমি ফিরে আসবো। কিছুক্ষণ পর রের সাথে দেখা হয় আরেকজন কন্টেস্ট্যান্ট পিটারের সাথে। দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যায়। ধীরে ধীরে তার একটা ছোট টিম তৈরি করে, হ্যাঙ্ক, বেকার, স্ট্যাবিংস আর সবচেয়ে ছোট পার্টিসিপেন্ট কার্লির সাথে। তখন স্টেজে আসে দ্য লং ওয়াকের মাস্টারমাইন্ড, দ্য মেজর। এমন একটা লোক যার মুখে হাসি আছে কিন্তু চোখের ডিসিপ্লিনের শীতলতা। সে এক এক করে কন্টেস্ট্যান্টের নাম ডাকে। সব ছেলেরা লাইন থেকে বের হয়, মেডেল ট্যাগ নেই আর চুপচাপ নিজের জায়গায় ফেরত যায়। যখন সব 50 জন লোক কাউন্ট হয়ে যায়, তখন মেজর বলে, দেশ এখনো যুদ্ধ থেকে উঠতে পারেনি, শহরগুলো ভেঙে আছে, মানুষ ক্লান্ত হয়ে আছে। কিন্তু দ্য লং ওয়াক তাদের এটা মনে করিয়ে দেয় যে বেঁচে থাকো একটা দায়িত্ব। তার কথা অনুযায়ী দেশের আসল রোগ অভাব না, বরং অলসতা আর হার মেনে নেওয়ার অভ্যাস। এই জন্য এই ইভেন্টটা, যাতে মানুষ ডিসিপ্লিন আর এন্ডুরেন্সের মানে বুঝতে পারে। তারপর সে রুলস বোঝায়, সব পার্টিসিপেন্টকে 3 মাইল পার আওয়ার স্পিডের কম হাঁটা যাবে না। ধীরে হলে একটা ওয়ার্নিং, দ্বিতীয় ভুল করলে দ্বিতীয় ওয়ার্নিং, আর তৃতীয়বার সাইলেন্স। আর তারপর তার খেলা শেষ, অর্থাৎ তাকে মেরে ফেলা হবে। কোনো ফিনিশ লাইন নেই আর কোনো থামার জায়গা নেই, শুধু মৃত্যু পর্যন্ত হাঁটতে হবে। এটুকু বলে মেজর তার পিস্তল উঠায় আর আকাশে গুলি চালায়। তারপর দ্য লং ওয়াক অফিসিয়ালি শুরু হয়। 50 জন ছেলে একসাথে সামনে এগোয়। তাদের পেছনে ট্রাক চলছে, যার মধ্যে আর্মড সোলজাররা বসে আছে। রে ল্যান্ডস্কেপ দেখে, যেটা একদম খালি আর মৃত্যুর মতো শান্ত। একজন কম্পিটিটর বার্কোভিচ বলে, মেজর অডিয়েন্সকে পরে আসতে দেয়, আপাতত শুধু আমরা আর মৃত্যু দুটোই লাইভ হচ্ছি। ক্যামেরা সব জায়গায় লাগানো আছে, যা প্রতিটি পদক্ষেপ ক্যাপচার করছে। যারা ঘরে বসে সব দেখছে। যখন অবধি তারা 7 মাইল পর্যন্ত পৌঁছে যায়, ওয়াকাররা গ্র্যান্ড প্রাইজের ব্যাপারে কথা বলতে শুরু করে। বেকার মনে করে যে তার মোটিভেশন হলো শুধু টাকা, কিন্তু রে তার সাথে একমত হয় না। সে বলে যে শুধু টাকাই সবকিছু না, যার জন্য লড়াই করতে হবে। সে এমন কেন বললো তা আমরা পরে জানতে পারবো। কিছুক্ষণ পর আরেকজন কন্টেস্ট্যান্ট হার্কনেস আসে, যার হাতে একটা ছোট নোটবুক আছে। সে মন দিয়ে সবার নাম আর নাম্বার লেখে আর জানাই যে সে দ্য লং ওয়াক নিয়ে একটা বই লিখছে। যদি সে বেঁচে যায় তাহলে সে ধনী আর ফেমাস হয়ে যাবে। কিন্তু পিটার বলে যে যদি হার্কনেস সত্যিই জিতে যায়, তাহলে তাকে মনে রাখার জন্য কোনো বইয়ের দরকার পড়বে না। এই সময়ের মধ্যে সবচেয়ে ছোট ওয়াকার হোঁচট খেতে শুরু করে। তার পায়ে তীব্র ব্যথা হতে থাকে আর সে কোনো মতে দাঁড়িয়ে থাকে। রে তার হাত ধরে ফেলে যাতে সে হাঁটতে থাকে, আর পিটার তাকে সাহস দেয়। কিন্তু ব্যথা তো বেড়ে যায় যে কার্লি রাস্তায় পড়ে যায়। যখন সে তার 3 ওয়ার্নিং এর পরে উঠে দাঁড়ায় না, তখন একটা সোলজার সামনে আসে আর তাকে গুলি করে শেষ করে দেয়। এটা দেখে রে এতটাই শক্ট হয়ে যায় যে সে ধীরে হাঁটতে থাকে, আর একটা সোলজার তাকে ফার্স্ট ওয়ার্নিং দেয়। কিন্তু পিটার সাথে সাথে তার হাত ধরে তাকে সামনে টেনে নেয়। মেজর সে পড়ে যাওয়া ছেলেটার ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করে আর সবাইকে বলে যে হাঁটা কন্টিনিউ রাখো, কারণ আরো মৃত্যু হওয়া এখনো বাকি আছে। আরেকটু হাঁটার পর গ্রুপটা 17 মাইলের মার্ক পর্যন্ত পৌঁছায়। রে স্বীকার করে যে সে অনেকক্ষণ ধরে টায়ার্ড, আর সে জানে না যে সে কতক্ষণ ধরে হাঁটতে পারবে। কিন্তু পিটার বলে যে শেষের ব্যাপারে চিন্তা করো না, শুধু একটা মুহূর্ত আর একটা সময়ের উপর চলো। কয়েক ঘন্টা পর রে, পিটার, হ্যাঙ্ক আর বেকার একে অপরের কাছে চলে আসে, আর তাদের মাঝে একটা ভালো বন্ডিং তৈরি হয়। সবকিছু ঠিকঠাক মনে হয়, তখনই গরম আর ক্লান্তি একজন কন্টেস্ট্যান্টকে ধরে ফেলে। তার শরীর তার সাথে ছেড়ে দেয় আর সে রোডে পড়ে যায়, কারণ তার খিঁচুনি হতে থাকে। কিছু ওয়াকার তার জন্য চিন্তিত হয়ে যায়, কিন্তু বার্কোভিচ হেসে তার মজা নেই। সোলজাররা ওয়ার্নিং দেয়, আর যখন ছেলেটা হুঁশে আসে না, তখন তাকে গুলি করে মেরে ফেলা হয়। অবাক করার মতো বিষয় হলো, বার্কোভিচ তার মৃত্যু নিয়ে সেলিব্রেট করে। সে বলে সবার খুশি হওয়া উচিত, কারণ এখন জেতার চান্স বেড়ে গেছে। যখন তারা 25 মাইল পর্যন্ত পৌঁছায়, তখন বার্কোভিচ একটা ছেলে র্যাঙ্কের উপর নজর দেয়। প্রথমে সে তার নামে মজা নেই, আর তারপর তার মায়ের ব্যাপারে বাজে কথা বলে। র্যাঙ্ক রেগে যায় আর তার উপর হামলা করে, কিন্তু মিস করে ফেলে, যার ফলে সে মাটিতে আছাড় খায়। বাকি সবাই তাকে উঠতে বলে, কিন্তু সে সময় মতো উঠতে পারে না। তার মুখে আঘাত লেগেছে আর সোলজাররা তাকেও গুলি করে মেরে ফেলে। এটা দেখে রে আর পিটার দুজনেই রেগে যায় আর বার্কোভিচকে দোষ দেয় যে সে র্যাঙ্কে মেরে ফেলেছে। কিন্তু সে পাগলের মতো হাসি দিয়ে বলে যে তার কোনো দোষ নেই, কারণ সে ওই ছেলেটাকে হাতও লাগায়নি। কিছুক্ষণ পর আরেকটা কন্টেস্ট্যান্টের সমস্যায় পড়ে, কারণ তার খুব জোরে টয়লেট ধরে। সে রাস্তার মধ্যেই দাঁড়িয়ে যায় আর বাধ্য হয়ে ওভাবেই
সবার সামনে হাঁকতে থাকে। সোলজাররা তাকে ওয়ার্নিং দেয়, আর যখন সে হাঁটে না তখন সবার সামনে তাকেও গুলি করে দেয়া হয়, যেখানে সে লজ্জায় তার কাপড় ভিজিয়ে ফেলে। আস্তে আস্তে রাত হতে থাকে, আর ছেলেরা শুধু তাদের সাহস আর ইচ্ছার জোরে হাঁটতে থাকে। রে ঘুমের মধ্যে ডুবে যেতে থাকে আর তার মায়ের স্বপ্ন দেখতে থাকে, কিন্তু পিটার তাকে সাথে সাথে জাগিয়ে দেয় আর বলে যে হোশে থাকো। রে স্বীকার করে যে তার মায়ের কথা খুব মনে পড়ছে, আর পিটার তাকে সান্ত্বনা দেয় যে সে খুব জলদি তার সাথে দেখা করতে পারবে। ঘন্টা পার হওয়ার সাথে সাথে রে অজান্তেই ধীরে হাঁটতে থাকে, আর তাকে দ্বিতীয় ওয়ার্নিং দেওয়া হয়। কিছুক্ষণ পরে সে আবার হোঁচট খায়, আর তাকে তৃতীয় ওয়ার্নিং দেওয়া হয়। তখন এটা জানা যায় যে তৃতীয় ওয়ার্নিং তখনই সরতে পারে যখন কোনো কন্টেস্ট্যান্ট পুরো 3 ঘন্টা পর্যন্ত কোনো ভুল ছাড়া হাঁটতে থাকবে। পিটার তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু রে রেগে গিয়ে বলে সে শুধু দেখানোর চেষ্টা করছে। তার কথা হলো পিটার চায় যাতে তার জেতার চান্স বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যে ওয়াকারের একটা পাহাড়ের কাছে পৌঁছায়। এই চড়াই তাদের জন্য মৃত্যুর প্রমাণ হয়, কারণ কিছু লোক স্লো হয়ে যায় আর ওখানেই তাদের মেরে ফেলা হয়। মানে একটু চিন্তা করো, এতক্ষণ ধরে হাঁটতে হাঁটতে পা অবশ হয়ে যাওয়ার মতো হচ্ছে, এর উপর যদি একটা পাহাড় চড়তে বলা হয় তাহলে তাদের এক্সট্রা শক্তি দিয়ে হাঁটতে হবে, যেটা স্বাভাবিকভাবে অনেকে পারবে না। তবে দেখা যায় রে তার সব শক্তি দিয়ে সামনে এগোয়, কিন্তু মাঝ রাস্তায় মনে হয় সে থেমে যাবে। তখন পিটার তার হাত ধরে তাকে সামলায়। রে ইমোশনাল হয়ে যায় আর মাফ চায় যে সে তার উপর রাগ করেছিল। পিটার বলে চিন্তা করো না, সে রাগ করেনি, আর সে তাকে শ্বাস নেওয়ার সুযোগ দেয়। এখানে বেকারও টেনশনে পড়ে যায়, কারণ তারও খুব জোরে টয়লেট চাপে, আর আগের লোকটার মতো বেকারও দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় হাঁকতে থাকে। এর আগে যে এরা তাকেও মেরে ফেলবে, বেকার আবার জলদি ওয়াক করতে শুরু করে। পিটার আর রে বেকারকে হাসতে হাসতে বলে যে গন্ধ আসছে, তাই বেকার একটু লজ্জা পেয়ে সামনে এগোয়। পরের সকাল পর্যন্ত গ্রুপটা 59 মাইল কভার করে ফেলে, দুর্বল হতে থাকে। পিটার তাকে বলে যে কথা বলতে থাকো, আর সে যেন ফোকাস না হারায়। ঘুম, ক্লান্ত আর হাঁটার কষ্টে রে যেন এখনই মাটিতে পড়ে যাবে। তারপর রে জানাই যে সে জিততে চায় শুধু বেঁচে থাকার জন্য না, বরং এই জন্য যে তার একটা বিশেষ উদ্দেশ্য আছে। প্রায় 67 মাইল হ্যাঙ্ক খুব কষ্টে নিজেকে সামলাচ্ছে, আর যখন পিটার তার সাথে কথা বলার চেষ্টা করে তখন হ্যাঙ্ক খারাপ ব্যবহার করে আর হোঁচট খেতে খেতে সামনে এগোয়। এই সময় হার্কনেসের অবস্থা খারাপ হতে থাকে, তার গোড়ালি মচকে যায় আর সে গতি বজায় রাখতে সমস্যায় পড়ে। ধীরে হাঁটার জন্য সে ওয়ার্নিং পায়। রে তাকে সাহস দেয়, কিন্তু তার শরীর তাকে সাপোর্ট দেয় না। ওয়ার্নিং শেষ হতেই সোলজাররা তাকে গুলি করে দেয়। রে আর পিটার তার মৃত্যুতে খুব দুঃখ পায়, কিন্তু বার্কোভিচ তাদের মজা নেই। সে বলে যে নিজেদের বন্ধুর জন্য কোনো কবিতা লিখে নাও বা গান গেয়ে নাও। পিটার রেগে গিয়ে তাকে আবার খুনি বলে। তাদের মধ্যে আবার একটা তর্ক শুরু হয়। যখন গ্রুপটা 100 মাইল পর্যন্ত পৌঁছে যায় তখন মেজর তাদের এত লম্বা সময় টিকে থাকার জন্য অভিনন্দন জানায়, কিন্তু সেই মুহূর্তটা খুব অল্প খুশির হয়, কারণ একটা ছেলে হঠাৎ দৌড়াতে শুরু করে এবং একটা বিল্ডিং এর দিকে পালানোর চেষ্টা করে। সে দরজার কাছে পৌঁছানোর আগেই তাকে গুলি করে উড়িয়ে দেওয়া হয়। পিটারকে দেখে বোঝা যায় যে সেইখানের সবচেয়ে ফিট ছেলে, কারণ অন্যদের মতো তার চেহারায় ক্লান্তির ভাব অনেক কম। যাই হোক, 103 মাইল বেঁচে থাকা ছেলেরা কথা বলে যে যদি তারা জিতে যায় তাহলে কি উইশ করবে। বেকার বলে সে একটা রকেট চাইবে যা চাঁদে যেতে পারে। হ্যাঙ্ক মজা করে বলে যে তার 10টা নগ্ন মেয়ে চাই। পিটার বলে যে সে একার বদলে 2 জন উইনারের উইশ করবে। যখন রের পালা আসে তখন সে বলে যে সে পুরো সিস্টেমটা পাল্টে দিতে চায়। বাকি সবাই বলে যে এটা সম্ভব না, দেশের অবস্থাকে সরাসরি বদলাতে পারে না। রাগে ভরা গ্রুপটা মেজর আর দা পুরো লং ওয়াকের উপর চিৎকার করতে থাকে, তাদের গালি দেয়। সেই রাতে প্রবল বৃষ্টি হয়, সবাই ভিজে যায়। রের চোখ খোলা কঠিন হয়ে যায়, তাই পিটার তাকে নিজের কাঁধে ভর দিতে দেয় যাতে সে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ বিশ্রাম নেয়। যখন তৃতীয় দিন শুরু হয় তার 144 মাইল পার করে ফেলে। তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এক শান্ত মুহূর্তে রে নিজের অতীত পিটারের সাথে শেয়ার করে। সে জানাই যে তার বাবা তাকে ফিলোসফি, মিউজিক আর এমন সব সাবজেক্ট শেখাতো যা সরকার নিষেধ করে রেখেছে। সরকার এই জিনিসগুলোকে বিশ্বাসঘাতকতা মনে করত। আর একদিন মেজর নিজে তাদের বাড়িতে আসে আর তার বাবাকে বলে যে তারা যেন তাদের বিশ্বাসঘাতকতা প্রমাণ করে আর এই নিষিদ্ধ শিক্ষাগুলো ছেড়ে দেয়। তার বাবা পরিষ্কার মানা করে দেয়, আর সাথে সাথে তার চোখের সামনে তাদের এক্সকিউশন করে দেয়া হয়। রে জানাই যে সে তার লং ওয়াকে এই জন্য এসেছে যাতে সে মেজরকে মেরে নিজের বাবার মৃত্যুর বদলা নিতে পারে। যদি সে জিতে যায় তাহলে নিজের প্রাইজ হিসেবে সে একটা কার্বাইন রাইফেল চাইবে, আর ওই লোকটার উপর ব্যবহার করবে যে তার বাবাকে মেরেছে। যাই হোক, যতক্ষণে তারা 170 মাইল পর্যন্ত পৌঁছায় ততক্ষণে কম্পিটিশন আরো বেশি ভয়ঙ্কর হয়ে যায়। একজন ওয়াকার টায়ার্ড হয়ে সোলজারদের কাছে যায় আর সাহায্য চায়, কিন্তু সোলজাররা তাকে ফেলে দেয় আর একটা ট্যাঙ্কের নিচে পিষে শেষ করে দেয়। কিছুক্ষণ পর আরেকজন কন্টেস্ট্যান্ট পাগল হয়ে যায়। নিজের কাপড় খুলে ফেলে সে আর ভুল ডিরেকশনে হাঁটতে শুরু করে, যার ফলে সোলজাররা না ভেবেই তাকে গুলি করে দেয়। সেই রাতে যখন তারা 200 মাইল কভার করে ফেলে তখন স্ট্যাবিংস রের কাছে আসে আর খারাপ খবর দেয় হ্যাঙ্ক এখন পড়ে যাওয়ার অবস্থায় আছে। রের সাথে সাথে তার কাছে যায় আর তাকে সাহস দেয়,
কিন্তু হ্যাঙ্ক হঠাৎ শান্তভাবে পেছনে ঘোরে আর সোলজারদের দিকে হাঁটতে শুরু করে, আর ওখানেই তাকে মেরে ফেলা হয়। এই গ্রুপটা শকে আচ্ছন্ন হয়ে পড়ে। বেকার নিজের উপর কন্ট্রোল রাখতে পারে না আর নিজের বন্ধুর কাছে পৌঁছানোর জন্য ল্যান্ড ফরমেশন ভেঙে দেয়। সোলজাররা তাকে ওয়ার্নিং দেয়, কিন্তু সে মারা যাওয়ার আগেই রে তাকে ধরে ফেলে আর টেনে সামনে নিয়ে যায়। চিৎকার করতে থাকে যে হ্যাঙ্ক চলে গেছে, এখন আর কিছু হতে পারে না। পরদিন শুরু হয় আর গ্রুপটা 209 মাইল পার করে ফেলে। এখন শুধু রে, পিটার, বার্কোভিচ, স্ট্যাবিংস, বেকার আর পার্কার বেঁচে আছে। তারা রিয়েলাইজ করে যে হ্যাঙ্কি শুধু এমন একজন ছিল যার স্ত্রী বাড়িতে তার জন্য অপেক্ষা করছিল। সবাই ডিসাইড করে যে যেই জিতুক সে তার বউকে প্রাইজের কিছু অংশ অবশ্যই দিবে, কিন্তু কেউ বার্কোভিচকে বলে না যে সে কন্ট্রিবিউট করুক। আর এই ব্যাপারটা তাকে আলাদা অনুভব করায়। একাকিত্ব ভোগে বার্কোভিচ রের কাছে আসে আর স্বীকার করে যে তার হ্যাঙ্কের মৃত্যুর কষ্ট হচ্ছে। সে মাফ চায় আর তাদের গ্রুপে জয়েন হওয়ার রিকোয়েস্ট করে। রে তাকে অ্যালাউ করে দেয়, কিন্তু কিছুক্ষণ পর বার্কোভিচের ব্যবহার অদ্ভুত হয়ে যায়। তার মাথা ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয় আর একটা শকিং মোমেন্টে সে সামনে দৌড়ে নিজের গলায় চাকু ঢুকিয়ে দেয়। সোলজারের সাথে সাথে তাকে শেষ করে দেয়, যেখানে বাকি লোকেরা ভেতর থেকে ভেঙে গিয়েও বাধ্য হয়ে হাঁটা কন্টিনিউ রাখে। সে রাতে ক্লান্ত গ্রুপটা মিলে গান গাইতে শুরু করে যাতে তাদের সাহস বজায় থাকে আর তারা হাঁটা চালিয়ে যেতে পারে। পঞ্চম দিন পর্যন্ত তারা 278 মাইল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এখন তাদের রাস্তা ওই শহর দিয়ে যাবে যেখানে রের মা থাকে। পার্কার বলে যে রে লাকি যে সে নিজের মায়ের সাথে আবার দেখা করতে পারছে, কিন্তু পিটার বলে যে এটা একটা অভিশাপ, কারণ এটা সবকিছু আরো কঠিন করে দিবে। 286 মাইলে তারা শেষমেশ রের হোম টাউনে পৌঁছে যায়। রের একটা জুতা ছেড়ে গিয়েছিল। বেকার তাকে পরামর্শ দেয় যে দুটো জুতোই খুলে ফেলো, নয়তো ইমব্যালেন্সের কারণে সে আরো দ্রুত টাইট হয়ে যাবে। কিছুক্ষণ পর রে ভিড়ের মধ্যে তার মাকে দেখতে পায়। প্রথমত সে দূর থেকে হাত নাড়াতে থাকে, কিন্তু তারপরে নিজের ইমোশন কন্ট্রোল করতে না পেরে দৌড়ে তার দিকে যায়। এই বিপজ্জনক বোকামি ভরা মুভের কারণে সে বারবার ওয়ার্নিং পায় আর তার মা চিৎকার করে যে চলে যাও, নয়তো তোমাকে মেরে ফেলবে। তখন পিটার রেকে জোরে টেনে আবার লাইনে নিয়ে আসে আর তার জীবন বাঁচিয়ে দেয়। রের হোমটাউন থেকে বের হওয়ার পর পিটার নিজের বেদনাদায়ক গল্প বলে। সে বলে যে সে তখন থেকে হাঁটছে যখন থেকে তার মনে আছে যে আসলে তার বাবা মা যুদ্ধে মারা গিয়েছিল। তারপর তার চাচা তাকে নিজের কাছে নিয়ে যায়, যে তাকে রোজ মারতো। যখন পিটারের বয়স 10 বছর ছিল তখন সে মারা যায়। একা হয়ে যাওয়ার পর পিটার কিছু রাস্তার ছেলের সাথে মিশে যায় আর সে চুরি আর মারামারি করে বেঁচে থাকে। একটা মারামারিতে একটা ছেলে তাকে ছুরি মারে আর তার গলায় একটা দাগ রেখে দেয়। যখন তার হুশ হসপিটালে আসে তখন সে ছেলেটাকে না বরং নিজেকে দোষ দেয়। সেদিনের পর থেকে সে কসম খায় যে জীবন যতই অন্ধকার হোক সে সবসময় আলোর খোঁজার চেষ্টা করবে। সে বলে যে যদি সে জিতে যায় তাহলে প্রাইজ মানি দিয়ে সে এতিম বাচ্চাদের সাহায্য করবে। এটা শুনে রে গভীরভাবে নড়ে যায়। যখন তারা 306 মাইল পর্যন্ত পৌঁছে যায়, স্ট্যাবিংস সবাইকে ওয়ার্নিং দেয় এখন কেউ আর কারো সাহায্য করবে না। সবাই মেনে নেই, চাই সেটা মনে যতই কষ্টদায়ক হোক না কেন। কিছুক্ষণ পর বেকারের নাক দিয়ে রক্ত পড়তে থাকে, কিন্তু ওই রুলের কারণে কেউ সামনে আসে না। তারপর পার্কার হঠাৎ কন্ট্রোল হারিয়ে ফেলে। পার্কার এমন কিছু করে দেয় যা দেখে সবার হুশ উড়ে যায়। সে একটা সোলজারের উপর হামলা করে আর তার রাইফেল ছিনিয়ে তাকেই মেরে ফেলে এবং শেষে সে নিজেকেই শেষ করে দেয়। সন্ধ্যা পর্যন্ত বেকারের অবস্থা আরো বিগড়ে যায়। পিটার আর রে রুল ভেঙে তার সাহায্য করে, কিন্তু বেকার জানতো সে আর বেশি সময় চলতে পারবে না। সে তাদের একটা লকেট দেয় আর বলে যদি তারা বেঁচে থাকে তাহলে এটা তার দাদিকে দিয়ে দিতে। সে এটাও বলে যখন আমি মারা যাব তখন পেছনে ফিরে দেখবে না। তারা তাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু বেকার না করে দেয় আর সে তখনই দাঁড়িয়ে পড়ে আর সোলজার এসে তাকে শেষ করে দেয়। রাত পর্যন্ত ওয়াকাররা 326 মাইল পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখন শুধু রে, পিটার আর স্ট্যাবিংস বেঁচে ছিল, যার একটা লম্বা ব্রিজের উপর মেজরের নজরের সামনে দিয়ে হাঁটছিল। রের মাথা ঘুরে যায় আর সে মেজরের উপর চিৎকার করতে থাকে, তাকে গালি দিতে থাকে, কিন্তু ওই বুড়োটা শুধু মুচকি হাসে যে এই রাগ যেন তোমাকে উইনার বানাই। তখনই স্ট্যাবিংস একটা সত্য বলে যে সে আসলে মেজরের অবৈধ সন্তান। তার ইচ্ছা ছিল যে সে নিজের বাবার ঘরে থাকবে, কিন্তু এখন তার শরীর সাথে দিচ্ছে না। সে পিটার আর রেকে বলে যে তাদের সাথে হাঁটা একটা গর্বের বিষয় ছিল। সে তাদের জন্য দোয়া করে আর তারপর থেমে যায়। আর সোলজাররা এসে মেজরের অবৈধ সেই সন্তানকে অর্থাৎ স্ট্যাবিংসকে মেরে ফেলে। এখন শুধু রে আর পিটার বেঁচে আছে, অর্থাৎ এদের দুজনের মধ্যে কেউ একজন চ্যাম্পিয়ন হবে। বৃষ্টি বেড়ে যায় যখন দুজনে একসাথে মার্চ করছে। পিটার স্বীকার করে যে ছোটবেলায় তার মৃত্যু নিয়ে খুব ভয় লাগতো, কিন্তু এত ছেলেদের মরতে দেখে সে বুঝে গেছে যে মৃত্যুই জীবনের একটা সত্য। আর তুমি শুধু একটা জিনিস বেছে নাও যে তুমি তার মোকাবেলা কিভাবে করবে। 331 মাইলে তার একটা শহরে পৌঁছায় যেখানে ভিড় পাগল হয়ে চিয়ার করছে এটা দেখার জন্য যে দুজনের মধ্যে কে বাঁচবে। হঠাৎ পিটার থেমে যায় আর বলে যে সে হার মেনে নিতে চায় যাতে রে জিতে যায় এবং সে নিজের মায়ের কাছে ফিরে যেতে পারে, কিন্তু রে না করে দেয়। সে বলে যে হাঁটতে থাকো, আমরা একসাথে যাব। পিটার আরো কিছু পদক্ষেপ সামনে এগোয়, কিন্তু তখনই রে পেছনে থেমে যায়। রের কাছে আগে থেকে 3টা ওয়ার্নিং ছিল,
পিটার তাকে বলে যে সেটা কি করছে। আসলে রের পিটারের কথাগুলো মনে গেঁথে গিয়েছিল এবং সে পিটারের স্বপ্ন পূরণ করার জন্য নিজের স্যাক্রিফাইস করতে চায়, যেন পিটার এতিম বাচ্চাদের সাহায্য করতে পারে। এবং যেটা হওয়ার ছিল, মেজর নিজে এসে রেকে গুলি করে সেখানেই শেষ করে দেয়। আর এখন চ্যাম্পিয়ন হচ্ছে পিটার। সে পুরোপুরি ভেঙে পড়ে। মেজর তার সামনে এসে কংগ্রেচুলেট করে। মেজর জিজ্ঞেস করে যে তার উইশ কি। পিটার নিজেকে কোনো মতে সামলে বলে যে তার একটা সোলজারের কার্বাইন চাই, যাতে সেটা তার বাচ্চাদের দিতে পারে একটা চিহ্ন হিসেবে। সোলজাররা দিতে চায় না, কিন্তু মেজর বলে দিয়ে দাও, এই লোকটা কারো ক্ষতি করবে না। সে এমন একটা মানুষ যে পৃথিবীকে ভালো বানাতে চায়। যেমনই পিটার রাইফেল ধরে, সে সেটা মেজরের দিকে তাক করে। বুড়ো তাকে শান্ত করার চেষ্টা করে যে গান নিচে রেখে দাও, কিন্তু দুঃখে ভেঙে পড়া পিটার বলে যে এটা রেয়ের জন্য, আর সে ট্রিগার চেপে দেয়। মেজর সেখানেই মারা যায়। এটাকে পিটারের উইশ বলে ধরা হয়। আর এখানেই এ মুভির সমাপ্তি ঘটে।